শক্তিদার যেভাবে এই সাপ্লিমেন্টারি তালিকা আসছে সামনে, এক হচ্ছে এর পাবলিশিং টাইম নিয়ে একটা প্রশ্ন আসছে, কেন 12টার সময় রাতের এই সময় প্রকাশিত হলো তালিকা। পাশাপাশি অনেকের নাম আগে ছিল এক্সিস্টিং তালিকায়, তাদের নাম বাদ পড়ে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কোনো বুথ রয়েছে যেখানে কোনো বুথে হয়তো 300 ভোটারের নামই বাদ পড়ে গিয়েছে। এটা কোনো মানে অন্যায় বা অপরাধ নয়, এ তো জুডিশিয়াল ইন্সপেকশনের পরেই আসছে সামনে। কিন্তু যে অবস্থাটা এখন রয়েছে, মানুষের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে তালিকা নিয়ে, প্রচুর কনফিউশন। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে ওয়েবসাইট এত পরিমাণে মানুষ সার্চ করছেন, সে ওয়েবসাইটের থেকে তারা নাম বার করতে পারছেন না, তাদের তথ্য পাচ্ছেন না, জানতে পারছেন না। আপনার কি মনে হচ্ছে যে জুডিশিয়াল ইন্সপেকশন বা বিচারাধীন যে ব্যবস্থাটা, যেটা রাজ্যের অনুরোধে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এতে যে অংশ বেড়েছে, এবং লেটেস্ট আপডেট কি 40% ডিলিট হবে এই 60 লাখের মধ্যে, মানে 60 লাখের মধ্যে 40% মানে প্রায় 24 লাখ ডিলিট হয়ে যাবে মোটামুটিভাবে, আমি যদি ধরে নিই পুরো নাম বেরোয়। ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকা? সত্যিটা দেখো দেবাশিস, প্রথমে যেটা আলোচনা করার দরকার, প্রথমে বললো যে রাত্রি 12টার মধ্যে সন্ধ্যের মধ্যে সাপ্লিমেন্টারি সন্ধ্যে 6টার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হবে। 12টা বাজতে 5 রাতের অন্ধকারে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হলো। যে নেট ইসিআই এর যে অ্যাপে পাওয়া উচিত পাচ্ছে না ভোটাররা, এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েও তারা পাচ্ছে না। কতজন এলিমিনেট হয়েছে, কতজন গ্রহণযোগ্য হয়েছে সেটাও জানা যাচ্ছে না। তুমি যেটা বললে, আমরা প্রথমেই বলেছিলাম যে এগুলো জুডিশিয়ারি না করে বিডিও, এসডিও, ডিএম, এডিএম এদের দিয়ে করলে, আজকে এআই এর ওপর নির্ভর করলে আইআরএ মানে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। যে কাজটা দীর্ঘদিন ধরে করা উচিত, সে 2002 সালের পর আজকে 2024-এ হঠাৎ 2 মাসের মধ্যে তড়িঘড়ি করে সেখানে করা হলো না। সেটা তো হলো, যেটা হলো সেটা তো গেল, যেটা হয়েছে এখন তার কিছু তাকে পরিবর্তন করার নেই। কিন্তু এখন যে পরিস্থিতিটার তৈরি হচ্ছে এই যে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে, এতে আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা আমি একটু জানতে চাই। পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট একটা খুব ক্লিয়ার, যে সাপ্লিমেন্টারি লিস্ট এখন পাবলিশড হচ্ছে এবং বলা হচ্ছে প্রত্যেক শুক্রবার করে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হবে। আমরা প্রথম দিন যেটা বলেছিলাম, আজও বলছি যে একজন যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া চলবে না যদি যায়, হ্যাঁ, যদি দেয়। কারণ আমার কাছে এই বাইট আছে, আমি পয়েন্ট আউট করা কাটোয়া একবার দেখাই আপনাকে। কাটোয়ায় কি অভিযোগ আসছে একবার একটু দেখাই, শুনুন। আগে শুনে নিন আপনি, তারপরে বলুন। শুনুন। গিয়েছিল এর আগে 324, বর্তমানে কতজনের নাম এলো? আজকে 169, আজকে এসছে। হ্যাঁ। তা এখনো তো বাকি যারা 54 জন বাকি রয়েছে, তারা তো খুব ভুগছে, মানে অর্থসহায় ভুগছে মানুষ। তারা কিভাবে খাওয়া বন্ধ করে দিয়েছে, যে আমাদের কি হবে না হবে, আর তাতে বিভ্রান্ত ফেলে দিয়েছে এই নির্বাচন কমিশনার। কি নাম নেই আপনার? না, নাম নেই। আগে নাম ছিল, এখন ডিলিট হয়ে গেছে। সামনে এই ভোট রয়েছে, তাহলে ভোট কি দিতে পারবে মনে হচ্ছে? পারবো না মনে হচ্ছে, সবাই যে বলতে পারবে না। কতটা চিন্তায় রয়েছেন? অনেক চিন্তা। ওভার। হ্যাঁ, এই যে তারপর কোনো হিয়ারিং এ ডেকেছিল এইটাতে? কি কি দিয়েছিলেন হিয়ারিং এ? হিয়ারিং এ ধরুন ভোটার কার্ড, আধার কার্ড হতে পারে, হয়তো আধার কার্ড, ভোটার কার্ড ওগুলো দিয়েছিলেন, জমির কাগজ। তারপর আজকে যে বাতিল ডিলিট দেখাচ্ছে যে তালিকা, তাতে আপনার এবং আপনার ছেলের নাম, তাই তো? নিশ্চয়ই এটা একটা দুশ্চিন্তার বিষয়। সত্যি আমি এই কেমিস্ট্রিটা বুঝতে পারলাম না, যে আগে নাম ছিল, মানে 28শে ফেব্রুয়ারি যে তালিকা বেরিয়েছে তাতে নাম ছিল, এখন নাম বাদ চলে গেছে। এইটা সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এইখানেই, মানে আদতে যে ব্যক্তি অ্যাডজুডিকেশনে ছিলেনই না, তার নামটা বাদ চলে গেল কি করে? যে ব্যক্তি অ্যাডজুডিকেশনে ছিলেন না সেই ব্যক্তি বাদ চলে গেল, যার নাম আগের ভোটার লিস্টে ছিল, হঠাৎ নতুন ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম নেই। এখন কথা হচ্ছে যে এআই এর ওপর নির্ভর করে তো সব কিছু সম্ভব নয়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন দলমত নির্বিশেষে সবাই এর বিরোধিতা করুন।
আজকে মুখ্যমন্ত্রী এই কথাটাই যদি রাজনৈতিক দলগুলোকে ডেকে একটা মতামত নিয়ে যদি এই আন্দোলনটা শুরু করতেন, তাহলে মনে হয় এই জায়গায় যেত না। আজকে যোগ্য টোটাল ভোটার লিস্ট না বেরোলে কেন ভোট হবে? তাহলে ভোটটাই তো বয়কট করা উচিত। আমার কথা হচ্ছে যে আমার এখানে টোটাল যা ভোটার, এই যে ভোট বয়কটের ডাক, আমি আমার কলিগদেরকে বলবো, রিকোয়েস্ট করব, উত্তর চব্বিশ পরগনার মাটিয়াতে খুব সম্ভবত, যে আমার যতদূর মাথায় আছে, সেখানকার মানুষ ভোট বয়কটেরও ডাক কিন্তু অলরেডি দিয়েছেন। ঠিক যে কথা আপনি বলছেন, ওনারা কি বলছেন একবার যদি শোনানো যায়। আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের মুসলমান বলে আমাদের এতদিন ঝুলিয়ে রেখে রেখে গত রাত্রিরে বলছে তোমাদের নাম সব বাদ। ভোট কর, সামনে ভোট, যদি আমাদের নাম ঠিক না হয় আমরা একটা ভোট করতে দিচ্ছি না। আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের মুসলমান বলে আমাদের এতদিন ঝুলিয়ে রেখে রেখে গত রাত্রিরে বলছে তোমাদের নাম সব বাদ। শক্তিদা দেখুন, এর ফলে ওভারঅল একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। বিশৃঙ্খল পরিস্থিতি মানে দেখুন, আপনি ভোট করাতে যাচ্ছেন কোনো একটা এলাকায়, সেখানে সাধারণ মানুষের সাপোর্টটা তো দরকার 100 বার। তাই না? কোনো একটা প্রাইমারি স্কুল হলো বা যেখানে বুথ কেন্দ্র হোক, সেখানে সাধারণ মানুষ যদি এরকম, তাহলে তো যাদের নাম উঠেছে তারাও ভোট দিতে আসতে পারবে। যে কথাটা বলতে চাইছি খুব পরিষ্কার, যে অন্যান্য ধরো পুদুচেরি, কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতেও হচ্ছে, সেখানে যারা শাসক গোষ্ঠীতে আছে তারা সর্বদলীয় বৈঠক নিয়ে এসআইএন নিয়ে কি করা উচিত তার সবার মতামত নিয়েছে। আজকে কিন্তু আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, অলরেডি তিনি অনেক দেরি করে ফেলেছেন। অলরেডি দেরি না, শুধু দেরি না, এই যে আতঙ্কে মানুষ যে আতঙ্কে ভুগছে, আতঙ্কে ভোগাটা কি? আমার নাম ছিল, আমার নাম নেই। আরে আমার নেম, আজকে রিপারকেশনটা না হলেও 1 বছর পর আমি এখানে থাকতে পারবো কি না পারবো, মানুষের সবচেয়ে বড় সাংবিধানিক। আচ্ছা, আমি বুঝলাম আপনি মানুষের সাংবিধানিক অধিকার, এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় একই রকমভাবে গলা চড়িয়ে যেভাবে তিনি এসআইআর এর প্রতিবাদ করেছিলেন, আজকে তিনি বলেছেন যে কিছুতেই আমি বেঁচে থাকতে, আমি কোট আনকোট এই শব্দ বন্ধনী ব্যবহার করছি, আমি বেঁচে থাকতে আমি এখানে এনআরসি হতে দেব না। এটা আগেই আলোচনা করে নিলে বোধহয় এই জায়গায় পৌঁছতো না। যাই হোক, আমি জানি না, এখন ব্যাপার হচ্ছে অনেক কিছু করতে দেব না বলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এমন একটা সাংবিধানিক বিধির মধ্যে চলে আসছে যে সেটা করতে হয়তো রাজনৈতিক দলগুলো বাউন্ড থাকছে। দেখুন, পলিটিক্যাল স্টেচারে কোনো একজন ব্যক্তি কোনো একটা মঞ্চ থেকে যে কথা বলছেন, সংবিধানের স্বীকৃতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কথাটা আটকে যাচ্ছে। না, ইসিআই একটা অটোনোমাস বডি, আমি সেটাই বলছি, এবং আমি এসআইআর করতে দেব না। ধরুন আমি আজকে বললাম, 1 মিনিট, জনগণের নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, তিনিও গণতন্ত্রের একটা পিলার। এখন একে অপরের প্রতি যদি আস্থা বা বিশ্বাস না থাকে, সহযোগিতা যদি না হয়, তাহলে যেটা হওয়ার সেটাই হয়েছে। একদম। আজ